প্রেসিডেন্ট, সাধারণ প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট আমরা পড়ছি, তো চলে যাচ্ছি সরাসরি সেখানেই। আর্টিকেল 52 থেকে 78 ইন পার্ট 5 দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ। আর্টিকেল 52 থেকে 78 ইন পার্ট 5 দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ। Union executive consists of the president, vice president, prime minister and the council of ministers and the attorney general of India. The president is the head of the Indian state. He is the first citizen of the India and acts as a symbol of the unity, integrity and solidarity of the nation. Election of the president. The president election এর জন্য একটা কলেজ রয়েছে। কলেজিয়াম মানে হচ্ছে একটা গ্রুপ। কলেজ মানে এমনি কলেজ নয়, কলেজ মানে হচ্ছে একটা গ্রুপ। কারা কারা প্রেসিডেন্টের ভোট দিতে পারে? প্রেসিডেন্টের ভোট সবাই দিতে পারে না। আমরা সাধারণ নাগরিকরা প্রেসিডেন্টের ভোট কখনো দিতে পারি না। তা কারা দিতে পারে? 1 নম্বর, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের বোথ হাউস মানে লোকসভা এবং রাজ্যসভা। ইলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বার নয়, কিন্তু ইলেক্টেড মেম্বারের কথা বলা হচ্ছে, নমিনেটেড মেম্বার নয়। 2 নম্বর, ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেট। রাজ্য বিধানসভার যে ইলেক্টেড মেম্বাররা, নির্বাচিত সদস্যরা, তারা কেবলমাত্র ভোট দিতে পারে। কোনো নমিনেটেড পার্সন এখানে ভোট দিতে পারে না। শুধুমাত্র দুটো ইউনিয়ন টেরিটরি আছে যাদের বিধানসভা আছে, সেই দুটো বিধানসভাযুক্ত ইউনিয়ন টেরিটরির ইলেক্টেড মেম্বাররা, ইলেক্টেড মেম্বার, আবার বলছি নমিনেটেড মেম্বার নয়, ইলেক্টেড মেম্বার দিল্লি অ্যান্ড পুদুচেরি, এই দুটো ইউনিয়ন টেরিটরি, এরা দুটো ইউনিয়ন টেরিটরি এবং এদের রাজ্য বিধানসভা আছে। এরা তিনটে ক্যাটাগরি, এরাই কেবলমাত্র প্রেসিডেন্টের ভোট দিতে পারে। তাহলে রাজ্যসভা, লোকসভায় যে নমিনেটেড মেম্বাররা রয়েছে তারা ভোট দিতে পারবে না। স্টেট অ্যাসেম্বলিতে যে নমিনেটেড পার্সন রয়েছে তারা ভোট দিতে পারবে না। লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধান পরিষদ, তারা বেশিরভাগই হচ্ছে নমিনেটেড পার্সন। বিধান পরিষদের কেউ পারবে না। যদি কোনো বিধানসভাকে ডিসলভ করে দেওয়া হয়, এরা কখনো ভোট দিতে পারবে না। এই প্রেসিডেন্ট ইলেকশনের আগে সেই রাজ্য বিধানসভা নতুন করে গঠন করা যাবে না। ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমএলএ। টোটাল পপুলেশন অফ দ্য স্টেট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইনটু 1,000। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমএলএ। Value of the vote of an MP. Value of the vote of an MP. Total value of the vote. Total number of MLAs in all state. Total number of MLAs in all state divided by total number of elected member of the parliament. Total number of votes. Total number of MLAs of all states divided by total number of elected presidents of parliament. এটা হচ্ছে ইলেকটরাল কোটা। ইলেকটরাল কোটা কি? না, টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ডিভাইডেড বাই 2, 1 + 1। 1 কেন? যে দুটো কেস আলোচনা করা হয়েছে, একটা এমএলএদের জন্য, একটা এমপিদের জন্য। তাহলে 1 + 1 ইকুয়ালস টু 2। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ডিভাইডেড বাই 2 + 1। তাহলে প্রত্যেকটা, তাহলে কাউকে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে তাকে কোটা সংখ্যক ভোট পেতে হবে, কোটা সংখ্যক মিনিমাম ভোট পেতে হবে। ইলেকটরাল কোটা, টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ডিভাইডেড বাই 1 + 1 ইকুয়ালস টু 2 + 1। অর্থাৎ টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ডিভাইডেড বাই 2 + 1, তার থেকে একটা বেশি, কোটা সংখ্যার থেকে একটা বেশি ভোট পেতে হবে। আচ্ছা, রাষ্ট্রপতি ভোটটা কিভাবে হয়? সিক্রেট ব্যালটে। সিক্রেট ব্যালটে হয় রাষ্ট্রপতির ভোটটা। ভোট দেওয়া হয়, প্রত্যেকটা ব্যালটেই 1, 2, 3, 4 করে ক্যান্ডিডেটদের লিখতে হয়। ধরা যাক 4 জন ক্যান্ডিডেট রয়েছে ABC। তাহলে আমরা জেনারেলি ভোট দিই কিভাবে? আমরা জেনারেল পাবলিকরা আমরা দিই যে 4 জন রয়েছে বা 5 জন রয়েছে, তাদের মধ্যে যে কোনো একজনের নাম লিখতে হয়। যদি ব্যালটে ভোট দেওয়া হয় তাহলে তার উপরে সিলটা দিতে হয়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা, ব্যালটেই ভোট হয়, কিন্তু আলাদাটা কি না, আলাদাটা হচ্ছে যে সেখানে 4 জনের নামই লিখতে হবে। মানে 4 জনের নামের পাশে লিখতে হবে যে A আমার প্রথম পছন্দ, B আমার দ্বিতীয় পছন্দ, কি D আমার তৃতীয় পছন্দ, C আমার চতুর্থ পছন্দ, এই রকম করে লিখতে হবে। মানে আমরা জেনারেলি একজন প্রার্থীর নামের ওপর স্ট্যাম্প দিই যখন আমরা ব্যালটে ভোট দিই বা এরকম হয়। কিন্তু এখানে কি করতে হয়? রাষ্ট্রপতি নির্বাচনে 4 জনের নামই লিখতে হবে এবং 4 জনের নামের পাশে সেখানে 1, 2, 3, 4 করে লিখতে হবে। অর্থাৎ 4 জনকেই ভোট দিতে হবে। কে আমার 1 নম্বর পছন্দ, কে আমার 2 নম্বর পছন্দ, কে আমার 3 নম্বর পছন্দ, কে আমার 4 নম্বর পছন্দ, এইভাবে লিখতে হবে। তাহলে ফার্স্ট ফেজে প্রথমে কি করা হয়? 1 নম্বরের পছন্দের ভোটগুলো আগে গোনা হয়। কোন প্রার্থী 1 নম্বরের পছন্দের ভোট বেশি পেয়েছে সেইটা গোনা হবে। সেটা যদি কখনো টাই হয়ে যায় তাহলে তার দ্বিতীয় পছন্দের ভোটগুলো গোনা হবে। দ্বিতীয় পছন্দের ভোট যদি টাই হয়ে যায় তাহলে তৃতীয় পছন্দের সেই প্রার্থী তৃতীয় পছন্দের ভোট কতগুলো পেয়েছে সেইটা গুনতে হবে। এইভাবে যতক্ষণ না প্রসেসটা শেষ হচ্ছে চলতে থাকবে। আমরা যখন পঞ্চায়েতে বা কোথাও যখন ভোট দিই তখন কি করা হয়? ব্যালটে 4টে বা 5টা যত সংখ্যক প্রার্থী থাকে, আমরা ওই 4 জন বা 5 জনের মধ্যে যে কোনো একজন প্রার্থীকে ভোট দিই। ঠিক আছে, একজনের ওপর স্ট্যাম্প দেওয়া হয়। কিন্তু এখানে প্রত্যেকটা প্রার্থীকেই 1, 2, 3, 4 করে ভোট দিতে হবে। অর্থাৎ প্রার্থীর পাশে 1, 2, 3, 4 এইভাবে লেখা থাকবে, লিখতে হবে। এবং কোনো ডাউটস বা ডিসপুট যদি হয়, কানেকশন উইথ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট আর এনকোয়ার্ড ইনটু ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট হুজ ডিসিশন ইজ ফাইনাল। All doubts and disputes in connection with the election of the presidents inquired into decided by the Supreme Court whose decision is final.
দ্য আচ্ছা, ইনডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট কেন হয়? এই যে আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। এই ইনডাইরেক্ট ইলেকশনটা কেন হয় না? এর কারণ হচ্ছে যে অর্থাৎ প্রেসিডেন্ট হচ্ছে এখানে নমিনাল এক্সিকিউটিভ, নামমাত্র শাসক আর কি, ঠিক আছে? তো সুতরাং তিনি রিয়েল এক্সিকিউটিভ নন। রিয়েল এক্সিকিউটিভ ভেস্টেড ইন দ্য পাওয়ার অফ দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার, মানে কাউন্সিল অফ মিনিস্টাররাই হচ্ছেন আমাদের রিয়েল এক্সিকিউটিভ। তাদের হেড করেন কে না? প্রাইম মিনিস্টার। তো তারা যেহেতু সুপ্রিম, মানে তারা যেহেতু মানে ডিফ্যাক্টো হেড, ফ্যাকচুয়াল হেড হচ্ছে তারাই, সেই জন্য প্রেসিডেন্ট নমিনাল হেড, সেই জন্য তার নির্বাচনে ডাইরেক্ট ইলেকশনের দরকার পড়ে না, ইনডাইরেক্ট ইলেকশনটাই যথেষ্ট। রাষ্ট্রপতি যেহেতু সিম্বলিক হেড, সেই জন্য তার নির্বাচনের জন্য এত খরচা করে, এত টাইম কনজিউমিং করে প্রসিডিওর করার দরকার পড়ে না। প্রেসিডেন্টের যে ইলেকশন, এটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলা হয়। প্রেসিডেন্টের যে ভোটটা, সেটাকে কি বলা হয় না? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অলসো অবজেক্টেড টু দ্য গ্রাউন্ড অফ দ্য নো ভোটার হ্যাজ এ সিঙ্গেল ভোট, এভরি ভোটার হ্যাজ এ প্লুরাল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে এটা কি? যে ভোটারদের সিঙ্গেল ভোট নয়, তাদের প্লুরাল ভোট, অর্থাৎ একজন ভোটার একজনের নাম লিখবে না, তারা ওই চারজন, মানে যতজন ক্যান্ডিডেট থাকবে প্রত্যেককেই ভোট দেবে 1, 2, 3 করে। কে তাদের প্রথম পছন্দ, কে তাদের দ্বিতীয় পছন্দ, কে তাদের তৃতীয় পছন্দ, এইভাবে। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স হতে হবে, এইটা মনে রাখতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর হতে হবে। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে গেলে রিজার্ভ ব্যাংকের কাছে 15,000 টাকা ডিপোজিট করতে হবে। প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াতে গেলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 15,000 টাকা রিজার্ভ ব্যাংকে ডিপোজিট করতে হবে। তো সেকেন্ড ভোট দিয়েছে, তার 1/6 ভোট যদি না পায়, তাহলে সেই টাকাটা ফরফিট হয়ে যাবে, অর্থাৎ টাকাটা জামানত বাজেয়াপ্ত হবে, ঠিক আছে? 1/6 ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তার জন্য যে শর্তগুলো, সেগুলো হচ্ছে তিনি কেন্দ্রীয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার থাকতে পারবেন না। অর্থাৎ যেদিন তিনি প্রেসিডেন্ট হিসেবে তার শপথ বাক্য গ্রহণ করবেন বা তার অফিসে প্রেসিডেন্ট হিসেবে ঢুকবেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি জয়েন করবেন, সেই দিন তাকে বা তার আগেই তাকে ওই সদস্য পদ থেকে ইস্তফা দিতে হবে। কোনো রকম বাড়ি ভাড়া ছাড়াই তিনি তার অফিসিয়াল হাউস রেসিডেন্স ব্যবহার করতে পারবেন, যেটাকে রাষ্ট্রপতি ভবন বলা হয়। বিনা ভাড়াতেই তিনি সেটা ইউজ করবেন। যে প্রিভিলেজ, অ্যালোয়েন্স, এগুলো ডিটারমাইন করবে পার্লামেন্ট, সেগুলো স্থির করবে। তার মাইনে, তার সমস্ত কিছু, এগুলো ভাতা, তার সুযোগ সুবিধা, এগুলো তার অফিসের সময়ে সেগুলো কমানো যায় না। অর্থাৎ তিনি যতদিন রাষ্ট্রপতি থাকবেন পদে, রাষ্ট্রপতি পদে থাকবেন, ততদিন তার মধ্যে তার ওই ভাতা বা অন্য কিছু এগুলো কমানো যায় না। বিশেষ সুযোগ সুবিধা এবং ইমিউনিটি তিনি পান, অর্থাৎ আইনের বিভিন্ন রকম পানিশমেন্ট রয়েছে, সেইখান থেকে তিনি কিছু সুযোগ সুবিধা ভোগ করেন। তার যে অফিসিয়াল অ্যাক্ট, সেখানে তার কোনো লিগাল লাইবিলিটি নেই। যতদিন তিনি অফিসে যিনি থাকবেন, ততদিন পর্যন্ত তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস চালানো যাবে না। সিভিলস প্রসিডিংস যেগুলো আছে, যেমন কেউ ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা এই জাতীয় কিছু, এই সিভিলস প্রসিডিংসগুলো চালানো যাবে 2 মাসের নোটিশ দিয়ে, তারপর চালানো যাবে। হঠাৎ করে টার্ম অফ প্রেসিডেন্টস অফিস, টার্ম অফ প্রেসিডেন্ট হচ্ছে 5 ইয়ার্স। তিনি যদি রিটায়ারমেন্ট করেন, রিজাইন করেন, তখন সেই রেজিগনেশন লেটারটা ভাইস প্রেসিডেন্টকে দিয়ে যেতে হবে। 5 বছরের পরেও তিনি থাকতে পারেন, যতক্ষণ না তার সাকসেসর চার্জটা টেক ওভার করছে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনের জন্য তাকে ইমপিচ করা যেতে পারে, কিন্তু এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন জিনিসটা কি, সেটা ডিফাইন করা হয়নি। প্রসেসটা, এটা একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস। এই পার্লামেন্টের সমস্ত মেম্বাররা, এমনকি নমিনেটেড মেম্বাররাও এই ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তারা প্রেসিডেন্ট ইলেকশনে অংশগ্রহণ করে না। যে স্টেট লেজিসলেটিভ যেটা রয়েছে, রাজ্য বিধানসভা রয়েছে, সেখানকার যে মেম্বাররা ইলেক্টেড মেম্বাররা, তারা কিন্তু এই ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারে না। যদিও এই ইউনিয়ন টেরিটরি, বিশেষ করে দিল্লি এবং পুদুচেরি এবং অন্যান্য রাজ্য বিধানসভাগুলোর যে ইলেক্টেড মেম্বাররা, তারা প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু ইমপিচমেন্টে অংশগ্রহণ করে না। এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়নি। অফ দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিন্তু এই সুযোগে প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা পালন করতে পারবেন না, তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবেই থাকতে হবে। রেজিগনেশন, ডেথ এবং অন্যান্য কারণের জন্য যদি প্রেসিডেন্ট রিজাইন করে যায়, ঠিক আছে, তাহলে ভাইস প্রেসিডেন্ট তখনই কেবলমাত্র চার্জ নিতে পারে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারে। যদি ভাইস প্রেসিডেন্টের পদটাও সেই সময় ভ্যাকেন্ট থাকে, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্টস এজ এ প্রেসিডেন্ট অর ডিসচার্জেস দ্য ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 52 থেকে 62 রাষ্ট্রপতির যে সমস্ত কাজগুলো রয়েছে, কার্যপ্রণালীগুলো রয়েছে, তার বিবরণ দেয় এই আর্টিকেলগুলো। এগুলো পার্ট 5 এর অন্তর্ভুক্ত। পার্ট 5 এর মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে, যার মধ্যে ইউনিয়ন এক্সিকিউটিভ একটা অন্যতম চ্যাপ্টার। তো সেইটার অন্তর্ভুক্ত হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। এর মধ্যে রয়েছে আর্টিকেল 52 থেকে 62। পার্ট 5
তার মধ্যে রয়েছে আর্টিকেল 52 থেকে 62, সেই ইউনিয়ন এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে রাষ্ট্রপতির কার্য বিবরণী বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 52, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 52 রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে। 53 এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। 54 ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। 54 হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। 55 হচ্ছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। 55 হচ্ছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 56 রাষ্ট্রপতির মেয়াদকালের বর্ণনা দেয়। আর্টিকেল 56 রাষ্ট্রপতির মেয়াদকালের বর্ণনা দেয়। রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। 5 বছর হচ্ছে তার ফিক্সড টার্ম। তিনি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পেশ করবেন এবং উপরাষ্ট্রপতি এই ঘটনাটা, মানে রাষ্ট্রপতি যে রেজিগনেশন লেটার দিয়েছে সেই ঘটনাটা লোকসভার স্পিকারকে জানাবেন। আর্টিকেল 57 বলে যে 5 বছরের পরেও রাষ্ট্রপতি আবার পুনর্নির্বাচিত হতে পারেন, অর্থাৎ কেউ 5 বছর থাকার পরেও আবার রাষ্ট্রপতি হতে পারেন, রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হতে পারেন। আর্টিকেল 57 রাষ্ট্রপতিকে সেই অধিকার দেয়। আর্টিকেল 58 এখানে বর্ণনা করা হয়েছে রাষ্ট্রপতি হওয়ার যে যোগ্যতা। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। এছাড়াও অন্যান্য বিভিন্ন যোগ্যতা আছে, সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে। যেমন তিনি পার্লামেন্টের অন্য কোনো মেম্বার হতে পারবেন না, যেমন তিনি কোনো প্রফিটেবল ইনকাম তার থাকবে না, তো সেই রকম কতগুলো যোগ্যতা এখানে বর্ণনা করা হয়েছে। আর্টিকেল 59 বর্ণনা করে যে রাষ্ট্রপতি হওয়ার বিভিন্ন শর্ত রয়েছে, অর্থাৎ তিনি সাংসদ বা বিধায়ক থাকতে পারবেন না, অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেটের যেটা সাংসদ আর কি, মেম্বার অফ পার্লামেন্ট থাকতে পারবেন না, কোনো রাজ্য বিধানসভার বিধায়ক থাকতে পারবেন না, তিনি কোনো লাভজনক পদে আসীন থাকতে পারবেন না, অথবা যদি তিনি সেটা থেকেও থাকেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে সেখান থেকে তাকে পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি হওয়ার জন্য শপথ গ্রহণ করতে হবে। এছাড়া তার মেয়াদকালে তার যে ভাতা, যে অ্যালাওয়েন্স এবং অন্যান্য সুবিধা বন্ধ করা যাবে না, এবং তার ভাতা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বরাদ্দ করা হবে। তার ভাতা বরাদ্দ করা হবে। আর্টিকেল 60 বর্ণনা করে রাষ্ট্রপতির শপথ গ্রহণের যে পদ্ধতিটা আছে সেইটা বর্ণনা করে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ বর্ণনা করা হয়েছে আর্টিকেল 60-তে। এখানে বলা হয়েছে যে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ গ্রহণ করাবেন। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অথবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অবর্তমানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি তাকে শপথ গ্রহণ করাবেন। 61 হচ্ছে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। 61 প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 62 বর্ণনা করে যে রাষ্ট্রপতির শূন্যপদ পূরণ, অর্থাৎ হঠাৎ করে কোনো আকস্মিকভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে, রাষ্ট্রপতির পদ যদি ভ্যাকেন্ট হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে সেই শূন্যপদ দ্রুততর প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করতে হবে। তার এই ভ্যাকেন্ট পদটা, রাষ্ট্রপতির এই ভ্যাকেন্ট পদটাকে বেশি দিন ফেলে রাখা যায় না। আকস্মিকভাবে যদি রাষ্ট্রপতির মৃত্যু হয়, তিনি যদি রেজিগনেশন করেন, তাকে যদি লোকসভা বা পার্লামেন্ট দ্বারা যদি বরখাস্ত করা হয়, অর্থাৎ তার ইমপিচমেন্ট হয়, এর জন্য যদি হঠাৎ করে শূন্যপদ তৈরি হলে মানে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে এই শূন্যপদ পূরণ করতে হবে এবং রাষ্ট্রপতির নির্বাচনের দ্বারাই সেই শূন্যপদ পূরণ করতে হবে। এটাই আর্টিকেল 62-তে বর্ণনা করা হয়েছে।